সুপ্রিয় দর্শক, স্ট্রোক দিনকে দিন একটি বিশ্ব স্বাস্থ্য সংকটে পরিণত হচ্ছে। প্রতি বছর বহু সংখ্যক মানুষ মারা যাচ্ছেন, সেই সাথে অনেকেই হারাচ্ছেন জীবনযাত্রার স্বাভাবিক কর্মক্ষমতা। অথচ আমরা যদি একটু সচেতন হই কিংবা দ্রুত সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হতে পারি, তাহলে এই বিপদ থেকে অনেকাংশেই আমরা উত্তর পেতে পারবো। আমরা আজকে কথা বলবো স্ট্রোক সচেতনতা প্রতিরোধ আধুনিক চিকিৎসা নিয়ে। আর ওয়ার্ল্ড স্ট্রোক ডে উপলক্ষে এই বিশেষ আয়োজন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, যার সায়েন্টিফিক পার্টনার হিসেবে কাজ করছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। আর পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি আপনাদের সাথে ডক্টর ত্রিনা ইসলাম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তার জন্য আমাদের সাথে আজকে আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের এক ঝাঁক বিশেষজ্ঞ ডক্টর। আমরা পরিচিত হতে চাই আমাদের সেই স্যারদের সাথে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার কাজী গিয়াসউদ্দিন আহমেদ, ডাইরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আফজাল মোমিন, অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি। আছেন ডাক্তার আব্দুল আলিম নাদিম, সহযোগী অধ্যাপক নিউরোলজি। ডাক্তার মাহমুদুল ইসলাম, সহযোগী অধ্যাপক নিউরোলজি। আছেন ডাক্তার জালালউদ্দিন মোহাম্মদ রুমি, সহযোগী অধ্যাপক নিউরোসার্জারি। আমাদের সাথে আছেন ডাক্তার হুমায়ুন কবির হিমু, তিনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন ইন্টারভেনশনাল নিউরোলজিতে। এবং সবশেষে যার কথা বলবো তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ আফতাব রাসেল, সহকারী অধ্যাপক নিউরোলজি। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমি একটু ডাক্তার মাহমুদুল ইসলাম স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আমরা সবাই কিন্তু কম বেশি জানি স্ট্রোক কি, এবং তারপরেও একটু আপনার কাছ থেকে একটু সহজ ভাষায় জানতে চাই আমাদের দর্শকদের জন্য। আর স্ট্রোক নিয়ে এখন এত কেন আলোচনা হচ্ছে? আমরা কিন্তু 2-3 বছর আগেও কিন্তু স্ট্রোক নিয়ে এতটা অ্যাওয়্যার ছিলাম না। এবং একটা কিন্তু ডেটা বেসড যদি থাকে, একটা এভিডেন্স বেসড একটা যদি আমরা আলোচনার মধ্য দিয়ে যাই, আমার মনে হয় আমাদের যে এই যে স্ট্রোকের যে প্রিভেনশনটা আরও বেশি সহজতর হবে। স্যার, আপনার কাছ থেকে বাকিটা শুনবো। আলোচনার শুরুতেই আপনাকে এবং আয়োজক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। স্ট্রোক হলো মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে গিয়ে অথবা মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে একটি স্নায়বিক জরুরি সমস্যা। মস্তিষ্কের কোষগুলো সাধারণত এই রক্তপ্রবাহের মাধ্যমেই অক্সিজেন এবং পুষ্টি পেয়ে থাকে। সুতরাং কোনো কারণে যদি মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে এই কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়। এবং সাধারণত রোগীদের যে লক্ষণগুলো দেখা দেয়, রোগীর সাধারণত দেখা যায় হঠাৎ করে এক পাশ অবশ হয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে, রোগীর কথা বন্ধ হয়ে যেতে পারে অথবা কথা বুঝতে সমস্যা হতে পারে, ভারসাম্য নষ্ট হতে পারে এবং রোগীর দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। আমরা জানি যে বি ফাস্ট যে বলা হয়, যে ফাস্ট মানে হচ্ছে ফেশিয়াল ড্রুপিং, আর্ম উইকনেস, এবং যেটা হচ্ছে স্পিচ ডিফিকাল্টি, এবং টাইম অ্যাকশন মানে অ্যাক্ট ফাস্ট, যেটা হচ্ছে খুব দ্রুত এটাকে অ্যাকশনে যেতে হয়। দুই ধরনের স্ট্রোক আছে। ইস্কেমিক স্ট্রোক, যেটা 85% ক্ষেত্রেই হয়, এখানে রক্তনালী ব্লক হয়ে গিয়ে স্ট্রোক হয়ে থাকে, এবং 15% ক্ষেত্রে সাধারণত রক্তক্ষরণের মাধ্যমে স্ট্রোক হয়, যেটা আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো হয়তো পরে আলোচনা হবে, যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্ট্রল বেড়ে যাওয়া, ধূমপান, এবং দেখা যায় যে যাদের হৃদরোগ আছে তারা সাধারণত স্ট্রোকের ঝুঁকিতে ভুগে থাকে। ধন্যবাদ স্যার। এবার একটু কাজী গিয়াসউদ্দিন আহমেদ স্যার আপনার কাছে আসি। স্যার, স্ট্রোকের কারণগুলো যদি একটু বলেন। আর বাংলাদেশে ইদানিং কি স্ট্রোকের রোগী বেড়ে গিয়েছে বলে মনে করছেন আপনি স্যার? আর এর কি কোনো আলাদা কারণ আছে? ধন্যবাদ ডক্টর ত্রিনা, এবং সেই সঙ্গে আজকের অনুষ্ঠানের আয়োজক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসকে। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, স্ট্রোকের কারণ। জি স্যার। অলরেডি আমার কলিগ ডক্টর মাহমুদ বলেছেন কিছু, তারপরেও আমি বলবো সবচেয়ে স্ট্রোকের মারাত্মক যদি কারণ বলি, ঝুঁকিপূর্ণ কারণ, সেটা হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। এর পরবর্তী রিস্ক ফ্যাক্টর যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। আর 3 নম্বর হচ্ছে যদি বলি, তাহলে সেক্ষেত্রে উচ্চ কোলেস্ট্রল, রক্তে অতিমাত্রায় কোলেস্ট্রলের পরিমাণ। 4 নম্বর ধূমপান, তামাক ব্যবহার বিভিন্ন জাতের, যেমন কেউ মহিলারা অনেকে আবার জর্দা, গুল ইত্যাদি ব্যবহার করে থাকে। তামাক জাতীয় দ্রব্য, সেই সঙ্গে স্মোকিং।
এরপরে ইসকেমিক হার্ট ডিজিজ বা হৃদরোগ, সেটিও একটা ইম্পর্টেন্ট কারণ। সেই সঙ্গে আছে খাবার কিছু অভ্যাস, খাদ্যাভ্যাস, সুষম খাদ্যাভ্যাস যদি না থাকে, বিশেষ করে যদি খাবারের লবণের পরিমাণ খুব বেশি থাকে, সেক্ষেত্রে হাইপারটেনশনের ঝুঁকি থাকে এবং অ্যাট দ্য সেম টাইম কিডনি, হার্ট এবং স্ট্রোকের ঝুঁকিটাও থাকে। খাবারে যদি আপনার তেলের পরিমাণ, বিশেষ করে ট্রান্সফ্যাট যেটা আমরা বলি, এটাও অনেক সময় জাঙ্ক ফুডগুলোতে থাকে, যেগুলো কোলেস্টেরল লেভেলটা কমায়, কোলেস্টেরল লেভেলটা বাড়ায়, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা বলে, যেটা খারাপ কোলেস্টেরল। তো এটাও একটা ইম্পর্টেন্ট অ্যালার্মিং ইস্যু। তো আমাদের দেশের পার্সপেক্টিভে এই রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে সবচেয়ে, এগুলো তো সব দেশেই আছে, এর মধ্যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর যদি বলি, যেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি বা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, এর মধ্যে হচ্ছে উচ্চ রক্তচাপ, নাম্বার 2 হচ্ছে কোলেস্টেরলকে কন্ট্রোল করা, আর নাম্বার 3 হচ্ছে ডায়াবেটিসটা যদি কন্ট্রোল করেন। খাদ্যাভ্যাসও কিন্তু জি, অবশ্যই খাদ্যাভ্যাস, সুষম খাদ্যাভ্যাস। আর নাম্বার 4 হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের প্রপার যে হেলথ এডুকেশন। আমাদের দেশের প্রান্তিক অঞ্চলগুলোতে যেটা হয়, অধিকাংশ পেশেন্টই আসলে এক্স্যাক্ট যে আমাদের হেলথ কেয়ার যে অ্যাক্সেসটা, সেই অ্যাক্সেসের কাছে অনেক সময় ওরা আসতে পারে না। তারা অধিকাংশ ক্ষেত্রে একটা ছোটোখাটো সমস্যা হলো, ব্লাড প্রেশার বাড়লো, হয়তো কোনো একটা ফার্মেসিতে গিয়ে ব্লাড প্রেশার মাপলো, এর ভিত্তিতে সে হয়তো 1-2 বার প্রেশারের ওষুধ খাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে। এই যে একটা কমপ্লায়েন্স, একটা ওষুধের প্রতি যে তার একটা রেগুলার খাওয়া, এই জিনিসটা হয় না। এই পার্সপেক্টিভে আমি মনে করি প্রপার হেলথ এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটার অভাবে আমরা হাইপারটেনশনের রোগীগুলোকে প্রপারলি ট্রিট করতে পারি না। এবং এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু অ্যাড্রেস করার, যে হাইপারটেনশনকে যদি আপনি ইন টাইম অ্যাড্রেস না করি, এদের স্ট্রোকের ঝুঁকিটা খুব বেশি থাকে, এদের রক্তক্ষরণ হতে পারে এবং আপনার ইসকেমিক স্ট্রোক জমাটো পারতে পারে। কাজে এই সিম্পল এই জিনিসটাকে যদি আপনি অ্যাড্রেস করেন, এবং অধিকাংশ প্রেশারের রোগীরা যেটা চিন্তা করে যে আমি যদি প্রেশারও সারা জীবন খেতে হবে কিনা, প্রেশার কমে যাবে কিনা, এই ধরনের একটা তারা একটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকে। এখান থেকে ওদেরকে বের করে নিয়ে আসতে হবে। নাম্বার 2 হচ্ছে ডায়াবেটিস। অনেক স্ট্রোকের রোগী আমরা দেখি শুরুতেই ডায়াবেটিস, সে টেরই পায় না, তাদের HbA1c দেখা গেল অনেক বেশি, গত 3 মাসের পর অনেক বেশি থাকে, অথচ সে জানেই না যে তার ডায়াবেটিস আছে। নাম্বার 3 হচ্ছে কোলেস্টেরলের বেশি এটা, সেক্ষেত্রে খাদ্যাভ্যাস অবশ্যই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে অতিমাত্রায় স্থূলতা হচ্ছে ইদানিং আমাদের সেডেন্টারি লাইফস্টাইলের কারণে। এখনকার বাচ্চারা দেখবেন আগেকার বাচ্চাদের চেয়ে অনেক বেশি ওবেস। একটা হচ্ছে জাঙ্ক ফুড, বাসার খাবার খায় না, আর এগুলো আমাদের দেশের পার্সপেক্টিভ আস্তে আস্তে বাড়তেছে। আর গ্রাম দেশেও দেখবেন এখন ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো অনেক বাড়তেছে। কারণ একটাই, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে আসতেছে। মানুষ একটু সামান্যখানি রাস্তা মুভ করতে গেলে ওরা একটা গাড়ি কল দেয়, ছোট্ট ওই যে গাড়িগুলো, সেগুলোতে মুভ করতেছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকতেছে। তো এই কারণগুলোর বেসিক্যালি আমাদের দেশের লোকজনের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করা, ব্যায়াম না করা, সুষম খাদ্যাভ্যাস না থাকা, এই সচেতনতার অভাবেই মূলত আমাদের দেশের গ্র্যাজুয়ালি স্ট্রোকের ইনসিডেন্সটা অনেক বাড়তেছে। স্যার, আপনি যেহেতু আছেন, আমি একটু আপনার পারমিশন নিয়ে বলতে চাই। যেমন খাদ্যাভ্যাসের কথা যেহেতু এসেছে, গ্রাম দেশে স্যার দেখা যায় যে মানুষ ঘুম থেকে উঠে একটা পান্তা ভাত খাচ্ছে, এটাও কিন্তু হাইপারটেনশনের কিন্তু একটা অন্যতম কারণ। পান্তা ভাত ঠিক হাইপারটেনশনের কারণ না, এখানে হয়তো পান্তা ভাতের সাথে একটু লবণ দিচ্ছে, এতে হয়তো হাইপারটেনশন হতে পারে, সেটা একটা কারণ হতে পারে। মানে ওই গ্রাম দেশের মানুষরা কিন্তু সেই এক্সেসটা কিন্তু পাচ্ছে না। দেখা যায় আরবান এরিয়াতে কিন্তু অনেকেই আপনাদেরকে এক্সেস করতে পারছে। আপনি যেটা বললেন যে গ্রাম দেশে যে এই যে হেলথ এক্সেসটা নাই এবং তাদেরকে যে রিচ করা যাচ্ছে না, এমন অনেক পেশেন্ট আছে যারা কোনোদিন প্রেশারই মাপে না। এক্স্যাক্টলি। কাজে একটা বয়সে গিয়ে যে রেগুলার প্রেশার মাপতে হবে, সেই জিনিসটাও তাদের অ্যাওয়ারনেস আনতে হবে। প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, এই 3টা জিনিসকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে। সেই সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, হাঁটা এবং তো স্মোকিং অ্যাভয়েড করা। অন্যান্য এখন তো ইয়াং জেনারেশন এডিকশনও হচ্ছে, মাদকাসক্তি, এগুলো থেকে বের করে নিয়ে আসতে হবে। ধন্যবাদ স্যার। এবার আমি একটু যেতে চাই ডাক্তার আব্দুল আলিম নাদিম স্যারের কাছে। স্যার, স্ট্রোক কি হার্ট অ্যাটাক? লাইক অনেকের মুখে কিন্তু শুনতে পাই যেটা বলেন যে ব্রেইন স্ট্রোক, হার্ট স্ট্রোক, তারপরে আবার এই জিনিস দুটো এক কিনা, প্লাস হচ্ছে কিভাবে আলাদা করা যায়, আর ডেফিনেটলি দুটো ট্রিটমেন্টও আলাদা। একটু বলেন ডক্টর ট্রিনা, এবং ধন্যবাদ আয়োজক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস তাদের এই সুন্দর আয়োজনের জন্য। খুবই ভ্যালিড একটা প্রশ্ন করেছেন, যেখানে আমাদের সমাজে একটা কনফিউশন আছে
স্ট্রোক বলতে আমরা অনেক সময় কনফিউজ হই এটা কি হার্ট অ্যাটাক কিনা। বেসিক্যালি স্ট্রোক হচ্ছে ব্রেইনের একটা সমস্যা, ব্রেইনের রক্তনালী জমাট বেঁধে অথবা রক্তনালী ফেটে রক্তক্ষরণ হয়ে স্ট্রোকটা হয়। আর হার্ট অ্যাটাক বলতে আমরা যেটা বুঝাই এটাকে মায়োকার্ডিয়াক ইনফ্রাকশন বলি, কিন্তু কমনলি অনেক সময় একটা মিসনোমার হয়ে যায় যে মানুষ ভুল বুঝে এটা স্ট্রোকটা কোথায় করলো, হার্টে কিনা। টাইম ইজ ব্রেইন একটা কথা আমরা বলি, আমরা যদি আইডেন্টিফাই করতে না পারি যে আমাদের প্রবলেমটা হার্টে হচ্ছে না ব্রেনে হচ্ছে, তাহলে কিন্তু আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমরা ভুল জায়গায় অ্যাপ্রোচ করব। সো প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে স্ট্রোক হলে আমাদের শরীরের এক পাশ অবশ্যই যেতে পারে, আমাদের কথা জড়তা আসতে পারে। আর হার্ট অ্যাটাক বলতে আমরা যেটা বুঝি সেটা হার্টের একটা পেইন, চেস্ট পেইন নিয়ে মানুষ প্রেজেন্ট করে। তো এই দুটার চিকিৎসার মধ্যে কিছুটা মিল আছে, যদি দুটোই রক্তনালীর সমস্যা, হার্টেও রক্তনালী ব্লক হয়ে এই অসুবিধাটা হচ্ছে এবং ব্রেনেও রক্তনালী ব্লক হয়ে অথবা ফেটে এই অসুবিধাটা হচ্ছে, সেক্ষেত্রে চিকিৎসার কিছুটা সিমিলারিটি আছে দুই ক্ষেত্রেই। আবার কার্ডিয়াক অ্যাটাকের ক্ষেত্রে এটার চিকিৎসার প্রোটোকল আবার ডিফারেন্ট একটা আছে, কিছু সিমিলারিটি থাকলেও। এর বাইরে আমরা যেটা করার আছে যে কিভাবে আমরা এটাকে ফেস করব, সেক্ষেত্রে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। দুই ক্ষেত্রেই আমাদের একটা রেগুলার লাইফস্টাইল মেনটেন করতে হবে, আমাদের ডায়াবেটিস যদি থাকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের হাইপার টেনশন থাকলে এটা নিয়ন্ত্রণ করতে হবে, এবং অভ্যাসের পরিবর্তন করতে হবে, ব্যায়াম এনশিওর করতে হবে। এই সব মিলিয়ে আমরা এই দুটোকেই আমরা ফেস করতে পারবো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ডাক্তার হুমায়ুন কবির হিমু স্যারের কাছে। স্যার, স্ট্রোকের আধুনিক চিকিৎসা আছে এবং সেটা কি, এবং দেশে কি আদৌ এই আধুনিক চিকিৎসা সম্ভব কিনা, সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। আচ্ছা, স্ট্রোক এটা একটা মারাত্মক রোগ, কারণ স্ট্রোকে প্রায় প্রতি বছর প্রায় 5 কোটি মানুষ মারা যায়, 5 জি। কোটি মানুষ পঙ্গুত্ব বরণ করে এবং 5 কোটি মানুষ স্বাভাবিক জীবনযাপন করে। তো সেই ক্ষেত্রে স্ট্রোক কিন্তু খুব একটা ডিভাস্টেটিং ডিজিজ। তো স্ট্রোকের আমরা চিকিৎসা যদি বলি, তাহলে স্ট্রোকের চিকিৎসাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্ট্রোক হওয়ার আগে কি করবে, স্ট্রোক হলে কি করবে, এবং স্ট্রোক হওয়ার পরে কি করবে। তো স্ট্রোক যদি হয়, আমি এই পার্টটা নিয়ে কথা বলবো, কারো একজন স্ট্রোক হয়েছে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। তো আপনি যেটা বললেন যে আধুনিক চিকিৎসা বলতে আমরা যেটা বোঝাই, স্ট্রোকের চিকিৎসা যখন কেউ একজন স্ট্রোকে আক্রান্ত হবে, সেই ক্ষেত্রে আমরা স্ট্রোকের যে চিকিৎসা এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে আইভি থ্রোম্বোলাইসিস, একটা মেকানিক্যাল থ্রোম্বেক্টমি। আইভি থ্রোম্বোলাইসিস হলো যেমন যখন কোনো একটা স্ট্রোক কিভাবে হয়, আমরা সাধারণত, আমি যেটা বলছি এটা সাধারণত ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে বলতেছি, যে যখন কোনো একটা রক্তনালীতে কোনো একটা রক্ত জমাট বেঁধে একটা পিণ্ড হয়, ফলে ওই পিণ্ডটা যখন কোনো একটা রক্তের নালীতে জমা হয়, তখন কিন্তু রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। যখন বাধাগ্রস্ত হয়, ফলে ওই রক্তনালী থেকে বাইরের দিকে যে ব্রেনের টিস্যুগুলো আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে মারা যাওয়া শুরু হয়। তো প্রথমে ব্রেনের খুব ক্ষুদ্র একটা অংশ, কোষগুলো মারা যায়। এরপর আপনার ধীরে ধীরে চারদিকে যে এরিয়াটা থাকে এটাকে আমরা বলি পেনাম্বরা। এই পেনাম্বরায় কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে থাকে। তো যদি আমরা স্ট্রোকের আধুনিক চিকিৎসাটা করতে পারি, তাহলে আপনার কোর যে অংশটা এটা ভালো করা সম্ভব না, কিন্তু কোরের বাইরে যে বিশাল একটা অংশ থাকে যেটা পেনাম্বরা, এটা কিন্তু সেভ করা সম্ভব। তো এইটাই কিন্তু স্ট্রোকের আধুনিক চিকিৎসা একটা ধরেন গাইডলাইন বা মূল তত্ত্ব। কারণ আমি যদি পেনাম্বরাটা সেভ করতে পারি, তাহলে কিন্তু স্ট্রোকের বিশাল একটা অংশ কিন্তু আমি সেভ করতে পারলাম, ফলে তার পঙ্গুত্ব কম হবে, তার আপনার মৃত্যু হার কমবে। তো এখন আমরা এই পেনাম্বরা সেভ করার জন্য আমরা দুইটা কাজ করি। একটা আইভি থ্রোম্বোলাইসিস। আইভি থ্রোম্বোলাইসিস হলো রক্তে যে পিণ্ডটা জমে গেছিল, এই রক্তের পিণ্ডটা আমরা এইটাকে আপনার গলিয়ে ফেলার জন্য আমরা ওষুধ ব্যবহার করে থাকি। 1996 সালে এফডি অ্যাপ্রুভ হয় প্রথম অ্যালটিপ্লেস। তো তখন থেকে কিন্তু সারা বিশ্বে অ্যালটিপ্লেস চালু হয়েছে। তো আমাদের দেশে এটা এই ওনারা রেডিয়েন্ট প্রথম আমাদের দেশে আনছেন, ওনারা অ্যাক্টিলেজ নামে আনছেন। আনার পর আমাদের দেশে ফার্স্ট হলো নিউরোসায়েন্স হসপিটালে প্রথম এটা দেওয়া হয়, তাও প্রায় 2014-15 সালের দিকে। তো তখন থেকে যেটা শুরু হচ্ছে যে আমাদের দেশে কিন্তু এটা হচ্ছে। তো এই পর্যন্ত প্রায় আমরা নিউরোসায়েন্স হসপিটাল হলো স্ট্রোকের, আমরা বলি যে নিউরোসায়েন্স হসপিটালকে আমরা বলি স্ট্রোকের একদম এটাকে আমরা একদম মাদার হাউস বলে থাকি, কারণ স্ট্রোকের যে কোনো চিকিৎসা কিন্তু আমরা নিউরোসায়েন্স থেকে শুরু হয়। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা প্রায় 500-র উপরে আইভি থ্রোম্বোলাইসিস করতে পারছি। তো রিসেন্টলি এলটিপ্লেজের জায়গায় নতুন একটা ওষুধ আসছে যেটা টেনেকটিপ্লেজ। এটা আরও সেফ এবং এটা আরও অ্যাক্টিভ বেশি। তো এইভাবে আমরা কিন্তু রক্তের দলাটা যেটা রক্তের পিণ্ড থাকে এটাকে আমরা গলিয়ে ফেলতে পারি। এই চিকিৎসাটা আমরা কতক্ষণ পর্যন্ত দিতে পারি,
এটা হলো 4.5 ঘন্টার মধ্যে যদি কেউ স্ট্রোক আক্রান্ত হয়ে আমাদের হসপিটালে আসে, তাহলে কিন্তু আমরা কিন্তু এই চিকিৎসাটা তাকে দিতে পারি। তো সবাই তো আর 4.5 ঘন্টার মধ্যে আসবে না, এবং সবাইকে তো আমরা আইভি থ্রোম্বোলাইসিস দিতে পারিও না। কারণ কি, যদি কারো বড় ধরনের রক্তনালী যদি ব্লক হয়ে থাকে, তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু এলটিপ্লেস বা টেনেক্টিপ্লেস এগুলো দিলে ভালো কাজ করে না। তো তাদের ক্ষেত্রে কি চিকিৎসা নেই? হ্যাঁ, তাদের ক্ষেত্রে চিকিৎসা আছে। যদি কেউ 4.5 ঘন্টার পরে আমাদের হসপিটালে আসে, আমরা এটা খুব রিসেন্টলি আমরা আমাদের আগে থেকে একটু একটু করে হইতো, কিন্তু আমরা আমার টিমমেট আছেন, আমাদের আরও টিমমেট আছেন আমাদের ইন্টারভেনশন নিউরোলজি ডিপার্টমেন্টে, আমরা এটা গত মাস থেকে আমরা একদম অ্যাগ্রেসিভলি আমরা কাজ করছি। তো এই মাসে কিন্তু আমরা 10টার মতো মেকানিক্যাল থ্রোম্বেক্টমি করে ফেলছি, যেটা গত 6 মাসে ছিল মাত্র 2টা। তো মেকানিক্যাল থ্রোম্বেক্টমি আমরা কখন করব? যদি দেখি যে আপনার 4.5 ঘন্টার পরে কেউ আসছে এবং তার লার্জ ভেসেল অক্লুশন যেটাকে আমরা বলি যদি থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আমি যদি আইভি থ্রোম্বোলাইসিস করি, সেই ক্ষেত্রে কিন্তু রক্তপিণ্ডটা এত বড় থাকে যে ওটা কিন্তু গলিয়ে ফেলতে পারে না। তখন আমরা এটা মেকানিক্যাল থ্রোম্বেক্টমি বলি। মেকানিক্যাল থ্রোম্বেক্টমি আমরা করি হলো, এটা ক্যাথল্যাবে করা হয়। আমরা প্রথমে এখানে আমরা কুস্কিতে একটা ক্যানুলা পরাই, ক্যানুলা পরার পর আমরা তার নিয়ে গিয়ে ব্রেনে চলে যাই। ব্রেনে যাওয়ার পর ওখানে আমরা একটা স্ট্যান্ড বসাই। ওই স্ট্যান্ডটার আমরা এমনভাবে সেট করি যেন এটা রক্তপিণ্ডের মাঝে থাকে। ফলে আমরা 3-4 মিনিট ওয়েট করি। যখন ওই স্ট্যান্ডের মধ্যে রক্তপিণ্ডটা জমাট বেঁধে থাকে, আমরা ওটাকে টেনে বের করে নিয়ে আসি, এবং ফলে রক্তনালীটা পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। এই কারণে যে আমি যেটা বললাম পেনাম্বরা কিন্তু বেশ সেফ হয়ে যায়। তো 2টা চিকিৎসায় যদি আমি বলি আমাদের দেশে আছে, এবং নিউরোসায়েন্সে রেগুলার হচ্ছে। তো নিউরোসায়েন্সের বাইরেও কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু এই থ্রোম্বোলাইসিসটা আছে। মেকানিক্যাল থ্রোম্বেক্টমি এখন ওইভাবে চালু হয়নি। তো ঢাকার মধ্যে যদি আমি বলি, বিএমইউ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, তারপর বেসরকারিভাবে আপনার এভার কেয়ার, ইউনাইটেড স্কোয়ার, এরপর আপনার ঢাকার পাশে এনাম মেডিকেল কলেজ, এখানে হচ্ছে। ঢাকার বাইরে সবচেয়ে বেশি হয় সিলেটে, ওখানে একটা বেসরকারি হসপিটাল আছে, ওরা অনেকগুলো থ্রোম্বোলাইসিস করছে। তারপর আমাদের চিটাগাং মেডিকেল কলেজে কিছু হচ্ছে, চিটাগাং মেডিকেল একটা বেসরকারি হসপিটাল আছে, সেখানে কিছু হচ্ছে। আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ, তারাও ইদানিং খুব ভালো কাজ করছেন। তো তার মানে আমরা কিন্তু, যদি আমি বলি যে আইভি থ্রোম্বোলাইসিস আমাদের দেশে পসিবল এবং এটা হচ্ছে, এটা আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু এটা ধীরে ধীরে আমাদের যে আওতা, এটা কিন্তু আমরা বাড়াচ্ছি। স্যার, পরিসরটা বাড়ছে, তাহলে যে কয়টা হসপিটালের কথা বলছেন স্যার, এর বাইরে তাদেরকেও, যাদের এখনো নাই, তাদেরকে কিভাবে ইনভলভ করা যায়, সেক্ষেত্রে কি চিন্তা করেছেন যে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? হ্যাঁ, এইটারই আমি যেটা বলছিলাম যে আমরা এখন আসলে আমরা খুব ইয়ং যারা আছি, তো আমরা খুব ট্রাই করতেছি স্ট্রোকের চিকিৎসাটাকে আমরা পপুলারাইজ করার জন্য এবং সেই সাথে জনসচেতনতা বাড়ানোর জন্য। আমাদের এই ধরনের প্রোগ্রামগুলোতে আমাদের পিছনে আসার পিছনে একটাই কাজ, যে আমরা জনসচেতনতাকে সৃষ্টি করব, দেন আমরা অ্যাকশনে যাব। তো আমাদের এখন যেটা প্ল্যান হলো যে যেহেতু আমরা সবগুলো কিন্তু ঢাকা বেসড, আপনি কিন্তু ঢাকার বাইরে কিন্তু নাই, কিন্তু এখন ধরেন সেই রংপুরে যদি একজন স্ট্রোক করে, ওনার পর কিন্তু ঢাকায় এসে 4.5 ঘন্টার মধ্যে এসে কোনোভাবে চিকিৎসা নেওয়া সম্ভব না, 8-9 ঘন্টার ব্যাপার। হ্যাঁ, তো এই জন্য যেটা করা যায় আইভি থ্রোম্বোলাইসিস, এটা কিন্তু আপনার চালু করা খুব কঠিন কিছু না। কারণ আমাদের যদি মেডিকেল কলেজগুলো আছে, ওখানে কিন্তু আপনার নিউরোলজি একটা ডিপার্টমেন্ট আছে, মানে সেখানে নিউরোলজিস্ট থাকে, নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে। তো বাইরের যে মেডিকেল কলেজগুলোতে আছে, এখানে যদি আমরা একটু চাইলেই কিন্তু জাস্ট আমরা যদি একটু আগ্রহ প্রকাশ করি যে আমি এটা করব, তাহলে কিন্তু পসিবল। ট্রেন ডক্টর অবভিয়াসলি আছে, কারণ আমি একজন নিউরোলজিস্ট, আমি জানি আইভি থ্রোম্বোলাইসিস কীভাবে করতে হয়, এটা কমপ্লিকেশন কী হয় সেটা ম্যানেজ করতে পারি। কিন্তু আমি যদি এটা রক্তক্ষরণ হতে পারে, তো যখন রক্তক্ষরণ হবে তখন তো আমার তো কলিগ ওখানে তো নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে, নিউরোসার্জারি অবশ্যই টেক ওভার করবে। তো কাজে এটা কিন্তু বাইরে কিন্তু সম্ভব, শুধু আমাদের একটু সদিচ্ছাটা প্রয়োজন, সদিচ্ছার দরকার। আচ্ছা, আরেকটা আপনি যেটা বলতেছিলেন যে মেকানিক্যাল থ্রোম্বেক্টমি যেটা আছে, এইটা হলো আমরা যেটা প্ল্যান করতেছি, আমরা ইন্টারভেনশন ডিপার্টমেন্ট, যে আমরা আগে এস্টাবলিশ করতেছি, ধীরে ধীরে আমরা কাজ করছি। দেন আমাদের প্ল্যান হলো, যেমন আমরা বাইরে যে মেডিকেল কলেজগুলো আছে, আমরা কিন্তু এখানে একটা ম্যান পাওয়ার ডেভেলপ করতেছি। যেমন আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ, যে আমরা রেগুলার ওখানে আমরা এখান থেকে ম্যান পাওয়ার পাঠাই, তারা ওখানে কাজ করে। আমরা রাজশাহীতে শুরু করব 1 মাস থেকে, বগুড়া মেডিকেলে শুরু করব,
এবং আমি ঢাকা মেডিকেল কলেজকে ধন্যবাদ দিতে চাই, কারণ ঢাকা মেডিকেল কলেজে একটা টিম আছে, তারাও খুব ভালো কাজ করছে ইন্টারভেনশনে, এবং তারা কিন্তু রংপুর মেডিকেল কলেজে তারা ইতিমধ্যে অনেকগুলো ভালো ভালো কাজ করছে। তো মানে আমাদের সবার একটা আমাদের একটা যে কম্বাইন্ড একটা যে আমাদের মনে হয় যে আমরা ধীরে ধীরে ডেভেলপ করতেছি, আমরা বাইরের গুলোকে ওই সেন্টারগুলোকে আমরা অ্যাক্টিভ করব। আরেকটা যদি আমি বলি যে কীভাবে আমরা এটা বাইরে ছড়াবো, তাহলে আমার মনে হয় কয়েকটা জিনিস। একটা হলো ওষুধটা এখনও ওইভাবে বাইরে খুব বেশি অ্যাভেলেবল না, ঢাকার বাইরে। তো আমি রেডিয়ানকে বলবো তারা যদি ঢাকার বাইরে ওষুধটা অ্যাভেলেবল করে, কারণ ওখানে নিউরোলজিস্ট আছে, নিউরোসার্জন আছে, ওষুধটা যদি অ্যাভেলেবল করে, ওখানে সিটি স্ক্যানের ব্যবস্থা আছে, শুধু একটা সিটি স্ক্যান করে আইভি থ্রোম্বোলাইসিস করা পসিবল। তো কাজেই ঢাকার বাইরে যদি ওষুধটা অ্যাভেলেবল থাকে তাহলে কিন্তু ইজিলি এটা চালু করা সম্ভব। আর একটা হলো যে এখানে গভর্নমেন্টের কিছু আপনার দরকার আছে, কারণ আমরা যেটা মেকানিক্যাল থ্রোম্বেক্টমি করি এটা কিন্তু বেশ কস্টলি। তো এইখানে যদি গভর্নমেন্ট যদি সাবসিডারি না দেয় তাহলে এটা কিন্তু সম্ভব না, কারণ একজন পেশেন্ট যখন সাথে সাথে স্ট্রোক করে ইমার্জেন্সিতে চলে আসে তার কাছে তো 2-3 লাখ টাকা থাকে না। তো সরকারকে যদি এখানে, কারণ এখানে আপনি খেয়াল করেন যে এখানে আপনার প্রায় ধরেন প্রতি বছর 5 কোটি বিশ্বে মারা যায়, বাংলাদেশে আমরা যে পরিমাণ লোক মারা যায় স্ট্রোকে এটা কিন্তু আরও বেশি। তো ফলে আপনাদের অনেক লোক পঙ্গুত্ব বরণ করতেছে, অনেকে মারা যাচ্ছে। এখানে গভর্নমেন্ট যদি কোনো ধরনের সাবসিডি না দেয় তাহলে তো আপনার এটা হবে না। যেমন আজকে সকালেও আমরা একটা এমটি করলাম, এখানে আমরা যে এমটি করছি এখানে কিন্তু পেশেন্ট অপারেশন করার পর সে হাত পা নাড়াচাড়া করতেছে, অথচ এই লোকটা কিন্তু আপনার আজীবন পঙ্গুত্ব থাকতো। তো এটা অনেক একটা বড় গভর্নমেন্টের সম্ভব। এবং সেই সাথে আমি এই ক্ষেত্রে একটু বলতে চাই যে আমরা আসলে এখনকার যে স্বাস্থ্য উপদেষ্টা আছেন উনি আমাদের ইনস্টিটিউটকে প্রায় 6 কোটি টাকার মতো দিচ্ছেন মেকানিক্যাল থ্রোম্বেক্টমির জন্য। আমরা আসলে এটা নিয়ে খুব তাকে আমরা সেই সাথে তাদেরকে আমরা কৃতজ্ঞতা তাদের প্রতি যে আমরা ইনশাল্লাহ এটা খুব দ্রুত আমরা চালু করতেছি এবং এটা আমরা অনেকটা বিনামূল্যেই করতে পারবো। থ্যাংক ইউ। জি, এটাই আমাদের আশার কথা, যেটা একসময় বিনামূল্যে আমাদের অ্যাভেলেবেল হবে আমাদের সব রোগীদের জন্য। ডাক্তার মোহাম্মদ আফতাব রাসেল স্যার, আপনার কাছে একটু জানতে চাই, তরুণদের মধ্যে কিন্তু স্ট্রোকটা এখন অনেক বেড়েছে, ঠিক কী কারণে বেড়েছে বলে আপনি মনে করেন? আসলে ধন্যবাদ আপনাকে যে আমাদের আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে রেডিয়ান ফার্মাসিউটিক্যালসকে তারা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে। ইয়াং স্ট্রোক মানে টার্মটা ইয়াং স্ট্রোক শুনতেই মনে হয় যে আমরা তো সবাই আসলে ইয়াং থাকতে চাই, কে বুড়ো হতে চাই আর কে বা বয়স্ক হতে চাই। তো ইয়াং এর একটা ইন্টারন্যাশনাল ডেফিনিশন আছে যে ইয়াং স্ট্রোক সাধারণত 45 ইয়ার্স পর্যন্ত আমরা বলি যে এই এজের মধ্যে সাধারণত আমরা ইয়াং স্ট্রোককে বলি যে এটা তরুণদের একটা স্ট্রোক। তো এটা কোন মতভেদে কেউ 50 এজ পর্যন্ত, যেমন পশ্চিমা ওয়ার্ল্ডে তারা বলে এটার 50 বছর পর্যন্ত ইয়াং স্ট্রোক। তো ইয়াং স্ট্রোকের ক্ষেত্রে আমরা সাধারণত স্ট্রোককে দুইটা ভাবে দেখি, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, রক্তনালী বন্ধজনিত স্ট্রোক, এবং রক্তক্ষরণজনিত স্ট্রোক। ইয়াং স্ট্রোক দুইটাই হতে পারে, ইয়াংদের বন্ধজনিত স্ট্রোকও হতে পারে এবং রক্তক্ষরণজনিত স্ট্রোকও হতে পারে। এটা স্ট্রোক একটা ভাস্কুলার ডিজিজ, রক্তনালীর রোগ। রক্তনালী বলতে আমরা সবসময় দুইটা জিনিস খেয়াল করি, একটা ধমনী আর্টারি আর একটা হচ্ছে ভেনাস। কিছু এখন আমরা যেহেতু আমরা একটা সুপার স্পেশালাইজড হসপিটালে কাজ করি, দেখা যায় পেরিফেরি থেকে অনেক স্ট্রোক আমাদের কাছে আসে যেটা হয়তো বা একটা স্ট্রোক হিসেবে ট্রিট হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এটা একটা ভেনাস স্ট্রোক, যদিও তার পার্সেন্টেজ কম, কিন্তু এটাও সম্ভব, এটাও পাই আমরা, এবং আমাদের হসপিটালগুলোতে আমরা অনেক বেশি পাই। তাহলে দুইটা বিষয় হলো, একটা হচ্ছে রক্তনালীর ধমনীর রক্তনালী বন্ধ হয়ে গেল, আর একটা ভেনাস স্ট্রোক যেটাকে আমরা বলি শিরাও যদি বন্ধ হয়ে যায়, হ্যাঁ শিরা বন্ধ হয়ে যেতে পারে, এই যে রক্ত দলা জমাট বেঁধে যায়। তো এই দুই ধরনের স্ট্রোকই হচ্ছে মোটা দাগে স্ট্রোক, ইয়াংদেরও হতে পারে, ইয়াংদের দুইটাই হতে পারে। এখন আসেন পুরুষ এবং মহিলা। সাধারণত আমরা মহিলাদের স্ট্রোকের কিছু স্পেশাল রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন রিপ্রোডাক্টিভ এজে ফিমেলদের ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়, তাদের কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর। প্রেগনেন্সি একটা ইস্যু আছে, প্রেগনেন্সিও একটা রিস্ক ফ্যাক্টর। আমরা অনেক সময় প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেও ভেনাস স্ট্রোক পাই, যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় তাদের ক্ষেত্রে আমরা ভেনাস স্ট্রোক পাই। আর ইয়াংদের ক্ষেত্রে কার্ডিয়াক কজ থাকে, যেমন আমরা আমাদের হসপিটালে অনেক ক্ষেত্রে পাই যে সে জানেই না তার হার্টে সমস্যা আছে, বড় একটা স্ট্রোক নিয়ে আসছে। স্ট্রোকের যদি আমরা মোটা দাগে একটু ক্লাসিফিকেশনও করি, কিছু কিছু ক্ষেত্রে এম্বোলিক স্ট্রোক হয়,
কিছু কিছু ক্ষেত্রে হয় অ্যাথেরোস্ক্লেরোটিক স্ট্রোক। এম্বোলিক স্ট্রোক মানে কোনো একটা জায়গা থেকে রক্তের দলা ছুটে গেছে, যেমন কারো হার্টের রোগ আছে, সে জানেই না যে তার ভালভুলার হার্ট ডিজিজ আছে, এমএস, সেখান থেকে রক্তের দলা ছুটে যে ব্রেনে স্ট্রোক হবে। এটা একটা 20 বা 30 বছরের একটা মহিলারও হতে পারে, 30 বছরের একটা ইয়াং ছেলেরও হতে পারে, 35 বছরেরও হতে পারে, এবং সে জানে না তার যে ভালভুলার একটা হার্ট ডিজিজ আছে। কারো কারো ক্যারোটিড আর্থ্রোস্ক্লেরোটিক ডিজিজ আছে, যেমন হার্ট থেকে ছুটতে পারে, আবার এখানে আমাদের বড় বড় কিছু রক্তনালী দল আছে সেখান থেকেও ছুটতে পারে। এবং এই যে এই রক্তনালীর যেই অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ যেটা ইয়াংদের হয়, সেটা স্মোকিং এর জন্য বেশি হয়। কারণ আমাদের দেশের এখন আমাদের ইয়াং ছেলেদের দেখা যাচ্ছে যে স্ট্রোকের রেট বেশি, মানে স্মোকিং করছে তারা অনেক বেশি পরিমাণে, কেউ কেউ রাত জাগছে প্রচুর। আমাদের যে যারা অর্থনৈতিকভাবে আমাদের দেশকে অনেক আগায় নিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কাজগুলো করতে হচ্ছে রাতের বেলা, যার ফলে তাদের যে সার্কাডিয়ান রিদম অফ হরমোনের হরমোন কিন্তু একটা পালসেটাইল ম্যানারে সিক্রেশন হয়। আপনি আল্লাহ প্রদত্ত নিয়মে আল্লাহ একটা ঘুমের একটা নির্দিষ্ট সময়ে 2টা থেকে 4টার মধ্যে কিছু হরমোন সিক্রেশন করে, আর ঘুমের একটা হরমোন আছে মেলাটোনিন, সেটার একটা সিক্রেশনের টাইম আছে। এই যে হরমোনের সার্কাডিয়ান রিদমটা চেঞ্জ হয়েছে, এবং কিছু গুরুত্বপূর্ণ হরমোন সাপোজ হচ্ছে অ্যাড্রেনালিন, এই জাতীয় কিছু কাউন্টার রেগুলেটরি আমাদের কিছু হরমোন আছে, এগুলো তখন আপার হ্যান্ড নিয়ে নেয়। তখন দেখা গেল ইয়াং ছেলেটার স্ট্রোক, আপনার হাইপারটেনশন ডেভেলপ করছে। আলটিমেটলি হাইপারটেনশনের জন্য তার রক্তনালী ছিঁড়ে যাওয়া মানে হেমোরেজিক স্ট্রোকও হতে পারে, ইসকেমিক স্ট্রোকও হতে পারে। জি কিছু হেমাটোলজিক্যাল কারণও আছে ইয়াংদের ক্ষেত্রে এরকম হতে পারে, যেমন দেখা গেল আমরা প্রোটিন সি, প্রোটিন এস নামে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রোটিন আছে, সেগুলো কমে যাওয়ার জন্য হতে পারে হেমাটোলজিক্যাল কজ। কিছু জেনেটিক কজ থাকে, সেগুলোর জন্য হতে পারে। কিছু নন অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ আছে, মানে রক্তনালীতে কোনো চর্বি নাই, কিন্তু নন অ্যাথেরোস্ক্লেরোটিক কজের কারণে অনেক সময় ভাস্কুলার ডিজিজের কারণে ইয়াং স্ট্রোক হয়। যেমন আমাদের হসপিটালে এটা খুব পরিচিত টার্ম ময়াময়া ডিজিজ, যেটাতে ইসকেমিক স্ট্রোকও হতে পারে, আবার হেমোরেজিক স্ট্রোকও হতে পারে, ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেসিয়া। যদিও দিজ আর দ্য রেয়ার টার্ম, তারপরেও কিন্তু এগুলো আমরা পাই। ইয়াং ফিমেল, আমাদের এখন ঢাকা শহরে দেখা যাচ্ছে অনেক পেশেন্টের বাতজনিত কিছু ডিজিজ হয়, এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এপিএস, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এই জাতীয় কানেকটিভ টিস্যু ডিজিজগুলো কিন্তু স্ট্রোকের একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। সো যদি মোটা দাগে বলি যে এই সমস্ত কারণগুলোর জন্য তরুণ মেল ফিমেল, পুরুষ মহিলা দুই গ্রুপের মানুষেরই স্ট্রোক হতে পারে, এবং মহিলাদের কিছু স্পেসিফিক ইস্যু থাকে যার কারণে সেই ইস্যুগুলো স্ট্রোকের একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর আমি মনে করি তরুণদের ক্ষেত্রে। থ্যাংক ইউ স্যার। আমি এবার আসতে চাই ডাক্তার জালালউদ্দিন মোহাম্মদ রুমি স্যারের কাছে। স্যার, আপনার কাছ থেকে জানতে চাই স্ট্রোকের চিকিৎসায় সার্জারির ভূমিকা কি? আর দেশেতেও হিমু স্যার বলছিলেন যে অনেকগুলো স্পেশালাইজড হসপিটালেই কিন্তু সম্ভব, কিন্তু এটি সারা বাংলাদেশে কিভাবে সব রোগীদের কাছে অ্যাক্সেসিবল করা যায়, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে স্ট্রোক প্রাইমারিলি মেডিকেল ডিজিজ হিসেবে আমরা বলি আর কি। এখানে ধরেন আমরা 7 জন আজকে এসেছি, 6 জনে কিন্তু নিউরোলজিস্ট, আমি শুধু এখানে 7 জন আর কি। তো জেনারেল পারসেপশন হচ্ছে স্ট্রোক হচ্ছে মেডিকেল ডিজিজ, এটা চিকিৎসা হবে ঔষধের মাধ্যমে। এক ধাপ এগিয়ে ইন্টারভেনশনের মাধ্যমে কিছু চিকিৎসা হবে। ইন্টারভেনশন মিনস এনজিওগ্রামের মতো একটা কিছু, যেটা ওরা দুজন বলছে, ঠিক আছে। কিন্তু আসলে স্ট্রোকে সার্জারির বিরাট একটা ভূমিকা আছে। স্ট্রোকের চিকিৎসার 2টা মেইন ফ্র্যাগমেন্ট প্যাটার্ন, একটা হচ্ছে যে প্রিভেনশন, যেন আবার স্ট্রোক না হয় সেটা করা, আরেকটা হচ্ছে যখন হয়ে গেল তখনকার চিকিৎসা। দুটো ক্ষেত্রেই সার্জারির বিরাট ভূমিকা আছে। যেমন ধরেন স্ট্রোকের প্রিভেনশনের জন্য 2টো উদাহরণ দিই। একটা হচ্ছে যে স্ট্রোকের ইসকেমিক স্ট্রোক, যেটা রক্তনালী বন্ধ হয়ে গিয়ে যে স্ট্রোকটা হয়, সেই স্ট্রোকটা বেশি কমন রক্তক্ষরণজনিত স্ট্রোকের চাইতে। রক্তনালী বন্ধ হয়ে গিয়ে যে স্ট্রোক, সেটা বেশি কমন, সেটা 85%। সেটার আবার সবচেয়ে কমন কজ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, রক্তনালী চিকন হয়ে গেল। এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয় গলায়, এখানে অপারেশন করে এই অ্যাথেরোমাটা বের করে দেওয়া যায়। বের করে দিলে রক্তনালীর প্যাটেন্সিটা, লুমেনের যে ডায়ামিটারটা ঠিক হয়। ঠিক হলে তখন ব্লাডের ফ্লোটা ঠিক মতো হয়, তখন স্ট্রোকের টেন্ডেন্সিটা কমে যায়। এইটা হচ্ছে এক ধরনের প্রিভেন্টিভ ট্রিটমেন্ট। আরেকটা রোগ আছে যেমন ময়াময়া ডিজিজ।
এই রোগটার হচ্ছে যে আপনার রক্তনালীটার হাড় থেকে উপরে আসলো, এখানকার পরের অংশটা, ব্রেনের ভিতরের যে অংশটা, সেই অংশটার মধ্যে সমস্যা, যে কারণে বাচ্চাদের এটা হয়, বড়দেরও হয়, বাচ্চাদের বেশি হয়। কিছুদিন পর পর স্ট্রোক, কিছুদিন পর পর হয়তো একদিকে একটু প্যারালাইসিস হয়ে গেল, আবার ঠিকও হয়ে গেল, এরপর আরেক দিকে আবার হলো, এরকম অল্টারনেটলি হতে থাকে এই ময়াময়া ডিজিজে। এই রোগীগুলোর কিন্তু বাইপাস অপারেশন করা যায়। হার্টে যেরকম হার্ট অ্যাটাকের রোগীদের বাইপাস অপারেশন হয়, ব্রেনেও বাইপাস অপারেশন করা করলে তার কিন্তু বারবার এই যে স্ট্রোক হওয়া, সেই স্ট্রোক হওয়ার প্রবণতাটা কমে আসে। এটা হচ্ছে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট বললাম। এখন আসেন, সত্যি সত্যি একজনের স্ট্রোক হয়ে গেল, সেটা ধরেন বড় রক্তক্ষরণ হলো, বড় রক্তক্ষরণ হলে এই ব্লাডটা বের করে দিতে হবে, তাহলে এটা একটা অপারেশন। এটা আবার বিভিন্নভাবে করা যায়, মাইক্রোস্কোপ দিয়ে করা যায়, এন্ডোস্কোপ দিয়ে করা যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অ্যানিউরিজম। অ্যানিউরিজম হচ্ছে রক্তনালীর ফুসকুড়ি, এই ফুসকুড়িটা ফেটে গিয়ে স্ট্রোক হয়। তো এই স্ট্রোকের চিকিৎসার একটা অংশ হচ্ছে ক্লিপিং, আর একটা হচ্ছে কয়েলিং। কয়েলিংটা হচ্ছে এনজিওগ্রামের মাধ্যমে, যেটা ওরা করে, আর ক্লিপিংটা হচ্ছে আমরা করি, সার্জনরা করি। আমাদের সার্জনদের মধ্যে কেউ কেউ আবার কয়েলিংও করে, ক্লিপিংও করে, দুইটাই করে। আমি পার্সোনালি শুধু ক্লিপিংটা করি, কয়েলিংয়ের দিকে আমি যাইও না, পারিও না, ওরা কয়েলিং করে। তো এটা হচ্ছে একটা। তারপর এভিএম, আর্টারি ভেনাস ম্যালফরমেশন আছে, সেটাতে রক্তনালীগুলো খুব এলোমেলো, ফ্রেজাইল থাকে, ওটা রিমুভ করতে হয়। অনেক সময় অপারেশন করে আমরা রিমুভ করতে পারি, অনেক সময় দুইটা ধাপে যাওয়া যেতে পারে। প্রথমে এনজিওগ্রাম করে কিছু অংশ বন্ধ করা, এরপরে রিমুভ করা। এটা জয়েন্ট ভেঞ্চার, সেটা কখনো ইন্টারভেনশনিস্ট সার্জন একসাথে করতে পারে, স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এটা গেল একটা। আর হচ্ছে কি ইস্কেমিক স্ট্রোক, যেটা ইস্কেমিক স্ট্রোকের রোগীকে অনেক সময় মাথার খুলিটা কেটে ফেলতে হয়। খুলিটা কেটে মাথাটা একদিক খুলে দিলে, এটাকে বলে ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি। তখন তার সে হয়তো মরে যাচ্ছিল, এই কাজটা করলে তার জ্ঞানের মাত্রাটা ঠিক হয়, সে সারভাইভ করে আর কি। ঠিক আছে, তো আরও আছে, অত ডিটেলস আর গেলাম না। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই অপারেশনগুলো সবগুলোই আমাদের দেশে হচ্ছে, তবে সব জায়গায় হচ্ছে না। আমাদের অনেক ওভার এনথুসিয়াস্টিক হওয়ার সুযোগ নেই। যে দেশে উপজেলা থেকে জেলায় আসতে 2 ঘন্টা লেগে যায়, সেই দেশে আমি অনেক আশাবাদী কথা বলতে পারবো না। তবে আমরা আশা করছি, আমরা যে আমাদের সোসাইটি অফ নিউরোসার্জারি আমরা যেভাবে কাজ করছি, আমাদের আগের যে জেলাগুলো, মানে আগের যে বড় 20টা জেলা ছিল, অ্যাটলিস্ট এই জেলাগুলোতে যেন অপারেশনগুলো হয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি নেক্সট 5 ইয়ার্সের মধ্যে সেই লেভেলটা পৌঁছে যাবে। আর কোনো প্রশ্ন আছে? স্যার, আমি আরেকটু যেটা জানতে চাই, সার্জারি করার পর কি একদম ইমিডিয়েটলি সেই রোগীগুলো কি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে, নাকি হয়তো ফিরে আসতে একটু সময় লাগে, একটা গ্যাপ লাগে, কিন্তু তাদের মৃত্যুর যে ঝুঁকিটা সেটা কি কমে যাচ্ছে? আমাদের আসলে আমরা যে রোগীর চিকিৎসা করি, চিকিৎসার অনেকগুলো এম থাকে। জি, একটা হচ্ছে তার লাইফটা সেভ করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে তার প্রোডাক্টিভিটিটা ফিরিয়ে দেয়, কর্মক্ষমতাটা ফিরিয়ে দেয়। থার্ড হচ্ছে যদি সেটাও না পারি, অ্যাটলিস্ট তার যেন সাফারিংসটা কম হয়, সে যেন লেস ডিপেন্ডেন্ট হয়। সে হয়তো আর্ন করতে পারলো না, কিন্তু তার পেছনে যদি আরো 2 জন লাগে, সেটা তো অনেক ডিফিকাল্ট। সেটাও এই আর কি। তো এখন এক এক পার্টিকুলার পেশেন্টের জন্য এক এক রকম সিনারিও হবে। ঠিক আছে, যেমন আমি যেটা বললাম, যার মাথার খুলিটা খুলে ফেলতে হবে, তার আসলে ব্রেইনের একদিক পুরোটো স্ট্রোক হয়ে গেছে, তাহলে তার কিন্তু বডির উল্টা পাশটা রিকভারির চান্স নাই, কিন্তু সে মরে যাচ্ছিল। এই কাজটা করার কারণে সে মরবে। ঠিক আছে, আর যাদের ক্লিপিং এর সার্জারিটা কিউরেটিভ, কিন্তু সার্জারিটা করার আগেই প্রথম যে তার রাপচার হলো, ব্লিডিং হলো, সেটার কারণে যদি তার একটা ডেফিসিট তৈরি হয়, সেটা হয়তো রিকভারিটা ডিপেন্ড করবে মেনলি রিহ্যাব বলি আমরা, পোস্ট নিউরো রিহ্যাব, মানে নিউরো রোগীগুলো যখন প্যারালাইসিস হয়ে যায় তাদেরকে রিহ্যাব করতে হবে। এই রিহ্যাবের কাজটা মেনলি ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টের কাজ। এই জায়গাটা যেমন আমি সহজে যদি আপনাকে বলি, সেটা হচ্ছে সিআরপি যে কাজটা করে। ঠিক আছে, তো এইটা অনেক বড় একটা কাজ। এই জায়গাটায় অনেক ঘাটতি আছে দেশ জুড়ে। তেমন ইভেন ঢাকায় সিআরপি লেভেলের একটা রিহ্যাব সেন্টার কিন্তু ঢাকায় নেই, ইভেন আমাদের নিউরোসায়েন্সেও নাই, অনেস্টলি স্পিকিং। ঠিক আছে, তো এইসব ব্যাপারে আছে, সেই জন্য আমি মানে একদম ভালো হয়ে যাবে বলা যাবে না, কিন্তু কিছু রোগী
100% রিকভারি হয়, কিছু হয়তো 80% হয়, কিছুর হয়তো বা 50%, এক একজনের বেলা এক এক রকম হয়। জি, ধন্যবাদ স্যার। ডাক্তার আফজাল মোমিন স্যার, স্যার এই তো শুনলাম সব আধুনিক চিকিৎসার কথা, এই চিকিৎসা ছাড়া অন্য কোনো চিকিৎসা কি আছে স্ট্রোকের জন্য? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আজকের আয়োজক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসকে। আধুনিক চিকিৎসা সবার জন্য সমান। আধুনিক বা প্রাচ্যের চিকিৎসা বা পুরনো চিকিৎসা বলে কিছু নাই। যেটা বলা যেতে পারে যে চিকিৎসা যদি সময় মতো না দিতে পারা যায়, তারা তো সে পঙ্গুত্ব বরণ করলো বা তার একটা টেম্পোরারি বা পার্মানেন্ট হয়ে গেল, মানে ইনভ্যালিডিটি চলে আসলো। কিন্তু আমাদেরকে জানতে হবে যে প্রথমে জানতে হবে যে আধুনিক চিকিৎসা না পেলেও আমরা যে অলরেডি ডাক্তার রুমি বলেছেন যে রিহ্যাব প্রোগ্রাম যেটা, এটা কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করে যে স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে আমাদের একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার। একটা আমাদের স্ট্রোক হয়ে গেছে, তার একটা পার্ট অবশ্য হয়ে গেছে, হোয়াট উই হ্যাভ টু ডু। অনেক রোগীরা বলে কি যে এখন এটা কিভাবে ভালো হবে, কিন্তু অনেক রোগী জানে না যে আগে আমাদেরকে সোর্স খুঁজে বার করতে হবে কি কারণে হলো। একটা রোগের স্ট্রোক হলে কিন্তু বারবার হওয়ার প্রবণতা বাড়ে। অলরেডি তারা বলেছে যে রক্তনালী বন্ধ হয়ে এক ধরনের স্ট্রোক, রক্তনালী ফেটে গিয়েও এক ধরনের স্ট্রোক হয়। তাহলে আমাদেরকে খোঁজা বার করতে হবে কোনো কারণ আমরা রেখে আসলাম কিনা। তাহলে প্রথমে যেটা হচ্ছে যে এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। সেই হলিস্টিক অ্যাপ্রোচটা হচ্ছে যে চিকিৎসা এবং রিহ্যাব। একটা স্ট্রোক হওয়ার পরে যেটাকে আমরা বলতে পারি যে আফটার স্ট্রোক, যেটা সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশনের ভিতরে প্রথম যেটা হচ্ছে চিকিৎসার কথা বলবো, সেটা হচ্ছে যে প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট, মানে আর যেন তার না হয় এবং সে যেন একটা মোটামুটি স্বাভাবিক জীবনের কাছাকাছি আসতে পারে। সেই জন্য নানা ধরনের ওষুধ রয়েছে, এটা এই প্রসঙ্গে আর নাই আলোচনা করলাম। একটা হচ্ছে ওষুধ, 2 নম্বর হচ্ছে রেগুলার ফলো আপ। যেমন অলরেডি আমার পূর্বে আলোচকরা বলেছেন যে ব্লাড প্রেশার কন্ট্রোল করা, তারপরে সুগার কন্ট্রোল করা, যদি তার কিডনি হার্টের সমস্যা থাকে সেগুলোকে ওয়েল কন্ট্রোল রাখা যাতে আরেকটা স্ট্রোক না হয়। তো আমরা পরবর্তী স্ট্রোক প্রিভেনশনটা করলাম। আর যে রোগের হয়ে গেল পঙ্গুত্ব, এইখানেও আমরা এই 18 কোটি মানুষের দেশে একটু পিছিয়ে আছে। আমাদের রিহ্যাব প্রোগ্রামটা হলিস্টিক অ্যাপ্রোচ নেয়, যেমন রিহ্যাবিলিটেশনের উপর অনেক কিছু নির্ভর করে যে তার স্বাভাবিকের কত এবং সময় মতো শুরু করা। এখানেও দেখা গেছে আধুনিক চিকিৎসায় অলরেডি আলোচকরা বলেছেন যে মিনিট মিনস ব্রেইন। এইখানেও কিন্তু টাইম মিনস টু ওভারকাম দ্য ইনভ্যালিডিটি, কারণ সাথে সাথে রিহ্যাব প্রোগ্রামে যেতে হবে। দেখা যাচ্ছে 1.5 বছর পরে এসে বলতেছে আমরা শুনেছি এক পা সবজ, এখন কি ব্যায়াম করলে ভালো হবে? ইটস নট লাইক দিস। আগে আমাদেরকে চিকিৎসক এবং রোগীর আত্মীয় স্বজন এবং ওভারঅল সামাজিক সচেতনতা লাগবে যে পঙ্গুত্ব বরণ করা মানে ইটস নট দ্য এন্ড অফ এভরিথিং। এই হলিস্টিক অ্যাপ্রোচের ভিতরে কি থাকবে? প্রথমে যেটা হচ্ছে লিভিং, সারা পৃথিবীতে যেটা হচ্ছে লিভিং ওয়েল আফটার স্ট্রোক, সেটার প্রথম যেটা হচ্ছে এখানে ফিজিয়াট্রিক্স থাকবে, এখানে নিউরোলজিস্ট থাকবে, এখানে সাইকিয়াট্রিস্ট থাকবে, যেটা হচ্ছে তার বিহেভিয়ার প্যাটার্ন অফ দ্য রোগীকে চেঞ্জ করতে হবে। পোস্ট স্ট্রোক ডিপ্রেশন নিয়ে বহুত আলোচনা সারা পৃথিবীতে হয় এবং সেটা হচ্ছে রোগীকে বোঝানো যে হি অর শি ক্যান কোপ আপ উইথ দিস ইনভ্যালিডিটি। এর জন্য তাকে প্রথম যেটা হলো বারবার সাইকিক দেওয়া, যাতে সে চেষ্টা করে ভালো। অনেকে কিন্তু হাল ছেড়ে দেয়। এবং সেই হলিস্টিক অ্যাপ্রোচ কি 3টা আছে আমরা জানি মোটা দাগে। একটা হচ্ছে ফিজিওথেরাপি, যে ফিজিওথেরাপি মানে হচ্ছে শক্তি বাড়ানো। একটা হচ্ছে অকুপেশনাল থেরাপি। অকুপেশনাল থেরাপি হচ্ছে যে একটা মানুষ যাতে আর কারো উপর বোঝা না হয়, মানে খাওয়া পড়া, কাপড় চোপড় পরা এবং আমাদের যে মলমূত্র ত্যাগের পরে নিজের যে পার্সোনাল হাইজিন মেনটেন করা, এটা শেখানো। এরপরে হচ্ছে টু কমিউনিকেট, স্পিচ থেরাপি। এই স্পিচের ভিতরে কিন্তু কমিউনিকেশন, অকুপেশনাল থেরাপি এবং ফিজিও, এটার মাধ্যমে তাকে স্বাভাবিকের কাছাকাছি ফিরিয়ে আনা। অর্থাৎ ঘটে গেছে স্বাভাবিকের যত কাছাকাছি আসা যায়, ইন আদার ওয়ার্ড কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করা। স্যার তাহলে কি আমরা বলতে পারি যে স্ট্রোক মানে পঙ্গুত্ব নয় এবং এটা প্রিভেন্ট করা যায়? পঙ্গুত্ব প্রিভেনশন তো আলাদা জিনিস, বাট আমরা বলতে পারি স্ট্রোক ইজ নট দ্য এন্ড অফ এভরিথিং। যদি প্রপার ওয়েতে আমরা স্ট্রোকের পরে
মানে আমরা পরবর্তী স্ট্রোক ম্যানেজ করা যায়, এবং যদি আমরা ভালোভাবে রিহ্যাব প্রোগ্রাম, এবং রিহ্যাব প্রোগ্রামটা যেটা অলরেডি আলোচনা হয়েছে, সিআরপির মতো অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত। দেখা যায় যে এখন সিআরপি যেমন শাখা আছে, আমার মনে হয় শুধু প্রাইভেট এবং কর্পোরেট দুনিয়াও এগিয়ে আসা উচিত, অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট। সবাই মিলে এই হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে অবশ্যই একটা মানুষের কোয়ালিটি অল ইমপ্রুভ করা যায়। ইন আদার সেন্স তিনি পরিবার এবং সমাজের জন্য বার্ডেন হবেন না, এইটুকু এনশিওর করা যায়। ধন্যবাদ স্যার। স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের আজকে এই মানে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের আলোচনায় যেটা উঠে আসলো যে স্ট্রোকের পরবর্তী প্রতিটা সেকেন্ডস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সেই রোগীটাকে যদি একদম সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন করা যায়, রোগীটাকে হয়তো বাঁচানোও যাবে এবং অনেকাংশে তার জীবনযাত্রার যে মানটা আমরা হয়তো অতটা স্বাভাবিক না আসলেও নিয়ারলি নর্মাল করে ফেলা সম্ভব। স্যার আপনার কাছ থেকে অনুষ্ঠানের শেষ পেয়ে একটু শুনতে চাই। স্ট্রোকের যে সিমটমগুলো, এগুলো সম্পর্কে জনসাধারণের কাছে এক্সাক্ট অ্যাওয়ারনেস যদি আসে, তাহলেই মানুষ বুঝতে পারবে এটা স্ট্রোকের সিমটম, ইমিডিয়েটলি আই হ্যাভ টু গো টু ডক্টর। কাজে এইখানে এই যে টাইম ইজ ব্রেইন, এইটার জন্য আগে জনসচেতনতা লাগবে, সেজন্য আমাদের সেই ধরনের ক্যাম্পেইন লাগবে, এবং স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরগুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে, এবং ইন টাইম টু টাইম রেগুলার চেক আপ, ডাক্তারের কাছে যাওয়া, এবং জনসচেতনমূলক এই ধরনের প্রোগ্রামগুলো আমরা যতই করতে পারি ততই পাবলিক অ্যাওয়ারনেস বাড়বে, এবং ইন টাইম আমরা পেশেন্টটাকে যখনই প্রয়োজন হবে, স্ট্রোকের মিনিমাম সিমটম যদি মানুষ বুঝতে পারে, আন্ডিও সময় নষ্টটা হবে, সাথে সাথে নিকটস্থ একজন ফিজিশিয়ানের কাছে যেতে পারবে। সেখান থেকে কিভাবে যাবে, যদি ঢাকা শহরের মধ্যে হয় তাহলে তো ইউ উইল গেট দ্য ফেসিলিটিস, ঢাকার বাইরে হলে অন্যান্য ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে কি করবে, সেখানে এক ধরনের চিকিৎসা হবে। কাজে এক্স্যাক্টলি আসলে কোনটা হবে সেটা পেশেন্টটা ওই মুহূর্তে কোথায় আছে সেটার উপর নির্ভর করে। সেই ক্ষেত্রে আমাদের হেলথ ফেসিলিটিসটাকে বাড়াবো। মোদ্দা কথা হলো, আমাদের হেলথ ফেসিলিটিস বাড়াতে হলে আমাদের একটা ইন লং টার্ম যেটা লাগবে, একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই ধরনের একটা পিপি প্রোগ্রাম লাগবে, তাহলে হয়তো সম্ভব হবে। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, ওয়ার্ল্ড স্ট্রোক ডে উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালের এই বিশেষ আয়োজন থেকে আমি ডক্টর ত্রিনা আজ বিদায় নিচ্ছি। আমাদের এই পুরো আয়োজনের সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্ট্রোক সম্পর্কে জানুন। ধন্যবাদ সবাইকে।